লুবাইনা ফাইয়াজ একজন শিক্ষিকা, থাকেন লেবাননের এক উদ্বাস্তু শিবিরে। প্রেসিডেন্ট মুরসি ক্ষমতায় আসার কিছুদিন পর তিনি কিছুদিনের জন্য গাজায় এসেছিলেন বেড়াতে। এখানে আম্মু আব্বু থাকেন। কতদিন তাদের সাথে দেখা হয়নি। সেই যে আহত হয়ে রাফা সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য মিশরে গিয়েছিলেন, আর ফেরা হয়নি। আটকা পড়ে গিয়েছিলেন ওপারে, আর ফেরার সুযোগ হয়নি। পরে মিশর থেকে নানা পথ পাড়ি দিয়ে স্বামীসহ লেবাননে গিয়ে ওঠেন। সেখানেই এতটা বছর কেটে গেছে। মনটা সারাক্ষণই সীমান্তের ওপারে পড়ে থাকত, কিন্তু কিছুই করার ছিল না। তার এই কষ্টের কথাগুলো তিনি লিখে রাখতেন ব্যক্তিগত ডায়েরিতে। ডায়েরি লেখার অভ্যাস লুবাইনা পেয়েছেন দাদার কাছ থেকে। তিনিও নিয়মিত ডায়েরি লিখতেন। তার ডায়েরিতে বলতে গেলে পুরো ফিলিস্তিনের ইতিহাসই ধরা আছে। ইহুদিদের ন্যাক্কারজনক বড় বড় অত্যাচারের রক্তাক্ত কাহিনী ডায়েরির প্রতিটি লাইনে ধরা আছে। তার ডায়েরির পাতার এক জায়গা থেকে, ১ বৈশাখ ১৩৪৫ হিজরি। আমাদের মহল্লার নাম বিনিয়াতুশ-শাব, গাজার উত্তর প্রান্তে অবস্থিত। আমাদের মহল্লাও ঈদের প্রস্তুতি নিচ্ছিল অবিরাম বোমাবর্ষণ আর বিমান হামলার মধ্যেই। কিন্তু একটা সংবাদ পুরো গাজাকে নাড়িয়ে দিয়েছে। বিমান হামলায় ঈদের দিনও কয়েকজন নিষ্পাপ শিশু পার্কে খেলা করা অবস্থায় শহীদ হয়েছে। আমি মন খারাপ করে বাগানের জলপাই তুলতে গিয়েছি। তখন একটা দুঃসংবাদ শুনে আমার পুরো অস্তিত্বটাই নড়ে উঠল। আমার মন চলে গেল অনেক আগের একটা স্মৃতিতে। আমি সবেমাত্র পড়ালেখা শেষ করে শিক্ষকতার পেশায় যোগ দিয়েছি, শহীদ ইয়াসিন স্কুলে। এই স্কুলের নিয়ম ছিল, স্কুলের নতুন শিক্ষক এলে তাকে প্রথম শ্রেণী দেখাশোনার দায়িত্ব দেওয়া হতো। এই শ্রেণীর দায়িত্ব শেষ পর্যন্ত এই শিক্ষকের কাছেই থাকত। একেবারে দশম শ্রেণী পর্যন্ত এই একজন শিক্ষকের অধীনেই ছাত্ররা সব কিছু করত। এত কিছু খারাপ দিক থাকলেও ভালো দিক ছিল অনেক। শিক্ষক ছাত্রের সম্পর্কটা হতো দেখার মতো। শিক্ষক প্রতিটি ছাত্র সম্পর্কে বিস্তারিত জানতেন। ছাত্ররাও শিক্ষককে তাদের অতি আপনজন ভাবতে অভ্যস্ত হয়ে পড়ত। প্রথম প্রথম এতগুলো ছোট ছোট ছেলে মেয়ে সামাল দিতে হিমশিম খেয়ে যেতাম। পরে আস্তে আস্তে ধাতস্থ হয়েছি। সবচেয়ে কঠিন ছিল বাচ্চাগুলোর দুষ্টমি নিয়ন্ত্রণ করা। এক একটা এত বেশি দুষ্টামি করত যে বুঝিয়ে শুনিয়ে পড়তে বসাতে হাফ ধরে যেত। একজন ছিল, সে একাই ১,০০০, বিষম ফাইক। তাকে বাগিয়ে আনা ছিল অসম্ভব একটা কাজ। তবে একটা বিষয় ছিল লক্ষণীয়, বিষম যতই দুষ্টামি খুনসুটি করুক, সে কখনো অভদ্র আচরণ করত না। ডাক দিলে শুনত, যদিও পরক্ষণেই আবার ভুলে যেত। বিষামের আচরণগুলো ছিল এমন যে সবাই তাকে দেখলেই হাসতে শুরু করত। এজন্য অনেক সময় তাকে শাসন করতে গিয়েও হাসি আটকানো মুশকিল হয়ে পড়ে। এত কিছুর পরও বিষামের অনেক গুণ ছিল। সে মনোযোগ দিয়ে পড়লে সবার আগে পড়া মুখস্থ করে ফেলতে পারত। বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করতে দিলে সে সবার চেয়ে ভালোভাবেই কাজটা করে দিত। তবুও মাঝে মধ্যে তার অতি দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে উঠতাম। একদিন ক্লাসে সে অন্য দিনের তুলনায় বেশি কথা বলছিল। আমি নিষেধ করলেই সে জিভে কামড় দিয়ে বলছিল, আর কথা বলবো না আপু। কিছুক্ষণ পর আবার শুরু করত। আমি তখনও নতুন শিক্ষক ছিলাম, ধৈর্য কম ছিল। আমি রেগেমেগে থাকতে না পেরে একটা ভুল করে বসলাম। বিষামকে শাসিয়ে দিয়ে বললাম, বিষাম, আরেকটা কথা যদি তোমার মুখ থেকে বের হয়, আমি সোজা গিয়ে তোমার মুখে ট্যাপ এঁটে দেব। ঠিক আছে আপু, আর একটা কথাও বলবো না। আমি ব্ল্যাকবোর্ডে অঙ্ক বোঝানোয় মনোযোগ দিলাম। 1 মিনিটও গেল না, ক্লাসের সব ছাত্র একযোগে বলে উঠল, আপুমনি, বিষাম আবার কথা বলেছে। আমি কোনো কথা না বলে ড্রয়ার খুললাম। স্কচ টেপটা হাতে নিয়ে বড় বড় 2 টুকরা ট্যাপ ছিঁড়ে বিষামের মুখে এক্সের মতো এঁটে দিলাম। বিষাম অবাক হয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। ক্লাসের সবাই তার অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। আমি বোর্ডের লেখায় মনোযোগ দিলাম। অঙ্কটা শেষ করে বিষামের মুখ থেকে ট্যাপটা খুলে নিলাম। সে বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আপুমনি, আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য অনেক শুক্রিয়া। বিষামটা ছিল এমনই, সে কখন কি কথা বলে আগে থেকে বোঝা দেয়। তার শান্ত আচরণ দেখে আমার মনটাই গেল খারাপ হয়ে। কেন তাকে শাস্তিটা দিতে গেলাম? একটানা ক্লাস করতে করতে অনেক সময় দেখতাম ছেলেরা ক্লান্ত হয়ে পড়ত। একটা বিজ্ঞানের ক্লাসে একটা বিষয় কিছুতেই বুঝাতে পারছিলাম না, ছাত্ররাও মনোযোগ দিতে পারছিল না। তখন আমি একটা বুদ্ধি বের করলাম।
সবাইকে বললাম, তোমরা প্রত্যেকে নিজ নিজ খাতায় ক্লাসের সব ছাত্রদের নাম লেখো। 2 নামের মাঝে 1 লাইন ফাঁকা জায়গা রাখবে। লিখেছে আপুমনি। ঠিক আছে, এবার একটা কাজ করো, প্রত্যেকের নামের নিচে তার সম্পর্কে তোমার ভালো লাগা একটা গুণের কথা লেখো। লেখা শেষ হলে কাগজগুলো জমা করে আমার কাছে জমা দিয়ে যাবে। এরপর থেকে যখনই ছাত্রদের মন খারাপ থাকতো বা তারা অমনোযোগী হতো, তাদেরকে এই কাজ করতে দিতাম। রাতে বাসায় এসে আমি সবার কাগজগুলো নিয়ে বসতাম। কে কী লিখেছে পরম আগ্রহে পড়তাম। ক্লাসে ছিল 35 জন ছাত্র। আমি প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাতা বানিয়েছিলাম। প্রতিবার যে মন্তব্যগুলো জমা হতো সেগুলো কেটে কেটে যার যার খাতায় এঁটে রেখে দিতাম। প্রত্যেকের মন্তব্যের পাশে আমিও একটা প্রশংসাসূচক কথা লিখে রাখতাম। একটা নমুনার দিলে বিষয়টা পরিষ্কার হবে। বিশাম সম্পর্কে সবসময় তার পাশে বসা কাতিফ উজলান লিখেছে, বিশাম ফাইক খুবই নরম মনের মানুষ। আমি তার নিচে লিখলাম, বিশাম সোনাটা আসলেই ভালো, খুবই ভদ্র আর সাহসী। আমি মনে করি সে একদিন অনেক বড় হবে, বাইতুল মাকদিস রক্ষার জন্য জীবনের সর্বস্ব বিলিয়ে দেবে। এভাবে বছর শেষ হতো। বার্ষিক পরীক্ষা শেষে স্কুল ছুটির দিন একটা ঘরোয়া অনুষ্ঠানের মতো আয়োজন করে আমি তাদের মাঝে খাতাগুলো বিতরণ করে দিতাম। প্রথম প্রথম তারা এটাকে অতটা গুরুত্বের সাথে নেয়নি। পরে যখন তারা এটার মজা বুঝে গেল, তারা সারা বছর চাতকের মতো খাতা দেওয়ার দিনটির অপেক্ষায় বসে থাকত। খাতা দেওয়ার পর সবার সে কি হুড়োহুড়ি, নিজের সম্পর্কে কে কি লিখেছে, তার সাথে আমি কি লিখেছি, এসব দেখার জন্য সবাই হুমড়ি খেয়ে পড়ত। 8ম শ্রেণীর শেষের দিকে আমি ইসরায়েলি বোমার আঘাতে আহত হয়ে মিশরে চলে এলাম। আর ফিরতে পারলাম না। মুসাদের লোকেরা আমার স্বামীকে হন্যে হয়ে খুঁজে বেড়াতে লাগলো। এমত অবস্থায় গাজায় ফিরে আসা আমাদের জন্য চরম বিপজ্জনক ছিল। অনেক দিন পর গাজায় ফেরার সুযোগ পেলাম। এতদিন আমার ছাত্রদের সাথে কোনো যোগাযোগ ছিল না। চেষ্টা করলে হয়তো সেটা সম্ভব ছিল, কিন্তু দূর থেকে আর মায়া বাড়াতে চাইনি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর খবর এলো, সদ্য শহীদ হওয়া এক যুবকের বৃদ্ধা মা আমাকে দেখতে চেয়েছেন। আমি গেলে তিনি খুবই খুশি হবেন। আমি প্রস্তুত হয়ে বের হলাম। শহীদের বাড়িতে পৌঁছে আমি অবাক হলাম। আমি গাড়ি থেকে নামতেই একদল মানুষ আমাকে ঘিরে ধরল। বোরখা পরা মেয়েগুলো পারলে আমাকে কোলেই উঠিয়ে নেয়। সবার চেহারা দেখা মাত্র আমি মুহূর্তেই চিনে ফেললাম, এরা তো আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীরা। ইস, কতদিন পর দেখা হলো। ওরাই আমাকে কাঁদতে কাঁদতে জানালো, বিশাম ফাইক গতকাল বিমান হামলায় শহীদ হয়ে গেছে। সে ডাক্তার হয়েছিল। একটি আহত শিশুকে রাস্তার ওপর থেকে টেনে হাসপাতাল নিয়ে আসার সময় বোমায় আঘাতপ্রাপ্ত হয়। ওদের সাথে বিশামের মায়ের কাছে গেলাম। বৃদ্ধা খুবই দুর্বল হয়ে পড়েছেন। এই একটি মাত্র ছেলেই ছিল তার অন্ধের জ্যোষ্ঠী। বিশামের আব্বুও 3 বছর আগে ইসরায়েলি কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন। এই বৃদ্ধা মাকে দেখে কারো চোখেই অশ্রু বাঁধ মানছিল না। বয়সের কারণে তার 2 চোখের দৃষ্টিই ঝাপসা হয়ে এসেছিল। কথা হয়েছিল, এবারের হামলাটা বন্ধ হলেই চোখের ছানিটা কাটিয়ে ফেলা হবে। বৃদ্ধা মা ঝাপসা দৃষ্টিতেই আমাকে জড়িয়ে ধরলেন। অনেকক্ষণ বুকে চেপে ধরে থাকলেন। পাশে বসিয়ে যা বললেন তা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি ফুপিয়ে ফুপিয়ে বললেন, এই যে দেখুন বিশামের ডায়েরি। আমি দেখলাম ডায়েরিটাতে আলাদা কোনো লেখা নেই। সেই স্কুলে যে প্রশংসাসূচক উক্তিগুলো তাদেরকে লিখে দিয়েছিলাম, সেগুলো খুবই সুন্দর করে পৃষ্ঠার পর পৃষ্ঠায় সাজিয়ে রাখা আছে। প্রতিটি পৃষ্ঠাতেই ক্লাসমেট ও আমার উক্তির পাশাপাশি সে নিজেও একটা করে উক্তি লিখে রেখেছে। আমি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষ পৃষ্ঠায় চলে এলাম। সেখানে লেখা আছে, বিশাম, তুমি এত দুষ্টামি করেও লেখাপড়া ও সব ক্ষেত্রে এভাবে ভালো করো কিভাবে? নুমাইসা, আমার আদরের খোকা বিশাম কি জানে তাকে আমি সবার চেয়ে বেশি ভালোবাসি? লুবাইনা, মামনি, আপনি কি জানেন আপনার এবং বন্ধুদের ভালোবাসা আমার পুরো জীবনের জন্য অনুপম প্রেরণা হয়ে থেকেছে? আব্বুর শাহাদাতের পর তো আপনি ছিলেন না। বন্ধুরাও যে যার মতো আলাদা আলাদা প্রতিষ্ঠানে লেখাপড়ারত ছিল। আশেপাশে কেউ এমন ছিল না যে আমার ভেঙে পড়া মনটাকে সান্ত্বনা যোগাবে, আমাকে 2টা আশার বাণী কথা শোনাবে। তখন আপনার আর বন্ধুদের ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আমার জন্য সঞ্জীবনী হিসেবে কাজ করেছে।
বিশাম ফাইক।